দর্শক, শুরুতেই আমরা মব ভায়োলেন্স নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, তা দেখে আসব। মাঝে কিছুদিন বিরতি দিলেও আবারও ঘটছে মব ভায়োলেন্স। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। 2018 সালে বিতর্কিত নির্বাচনে সিসি নুরুল হুদার ওপর এবার চড়াও হয় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী। আইনের হাতে সোপর্দ করার আগে নিজেরাই হাতে তুলে নেয় আইন, ভিডিও ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এদের কাউকে এখনো আনা হয়নি আইনের আওতায়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গেল 10 মাসে এমন ঘটনা কম নয়। মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, মব নিয়ন্ত্রণ করতে না পারলে আরো বিপদে পড়তে হবে সরকারকে। প্রতিটা সিচুয়েশনই খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত, তার কারণ অনেক লোকের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। কিছুদিন পর পর এমন কিছু পরিস্থিতির উদ্ভব ঘটছে যেটি কোনোভাবেই সাধারণ জনগণের যেমন মঙ্গল বয়ে আনবে না, গণতন্ত্রকেও ধ্বংস করে দেবে এবং প্রগতির পথের অন্তরায় হয়ে দাঁড়াবে। মব নিয়ন্ত্রণের প্রশাসন মুখে মুখে যতটা কঠোর, মাঠ পর্যায়ে নেই তার প্রতিফলন। তবে এবার জিরো টলারেন্সের কথা বললেন পুলিশ। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। এই ধরনের কাজ, রাত্রি কারোর বাড়িতে আসামি আসে বলার কথা বলে যায় তার বাড়িতে হানা দেওয়া, তার দরজা ভাঙা বা কিছু করা, এই ধরনের আমরা মোটেই গ্রহণ করতেছি না। এসব ক্ষেত্রে পুলিশ কিন্তু একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। এক্ষেত্রে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যে কোনো অপরাধমূলক ঘটনায় আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ থানাকে অবহিত করার অনুরোধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জানানো হয়। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে ধোঁয়াশা খানিকটা কেটেছে, তবে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকেও মতানৈক্যের আধিক্যে প্রশ্ন উঠছে, শুধুই কি ক্ষমতা হস্তান্তরের পথেই হাঁটছে নাকি বাংলাদেশের। মাঝেই মবের শিকারও হচ্ছেন কেউ কেউ, যার সর্বশেষ বড় উদাহরণ সাবেক সিএসি নুরুল হুদা। আজকেও ইশরাককে মেয়র পদে বসানো নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, ফলে স্বভাবতই ভাবনা থাকছে যে গণতন্ত্রের পথে বা সুষ্ঠু নির্বাচনী ধারায় ফিরে যাওয়ার পথ কতটা সুগম হবে। এসব জিজ্ঞাসার জবাব আজকে আমরা জানবার চেষ্টা করব এবং স্বাভাবিকভাবে অন্যান্য সমসাময়িক ইস্যুগুলো উঠে আসবে আমাদের আলোচনায়। আজকে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, এবং আরও রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। যারা মাহমুদুর রহমান মান্না এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের দুজনকেই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। রিপন ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। মব নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, তো মব নিয়ে আপনার দলের দুইজন স্থায়ী কমিটির সদস্য সরাসরি বলেছে যে বিএনপি তা কোনোভাবেই সমর্থন করে না। অন্যদিকে আমরা দেখছি যে যারা মব করলো তারা আসলে স্বেচ্ছাসেবক দলের লোক, এবং এইদিকে ইশরাক সাহেব প্রায় 40-42 দিনের মতন হলো তিনি নগর ভবনটা একরকম জিম্মি করে রেখেছেন, কোনো সেবা সেখানে পাওয়া যাচ্ছে না। এর আগেও আমরা দেখেছি যে বিএনপির কিছু কিছু নেতাকর্মী মবের সাথে যুক্ত ছিল, থানা থেকে তাদের সহকর্মীদের ছুটি আনবার জন্য মব করেছে। ওসি দেখা করতে বলেছে, তখনও তারা বলেছে যে দেখা করব না, দলবল নিয়ে সেখানে থেমেছিল। মানে আমার একটু বুঝার জন্যই জিজ্ঞাসা যে বিএনপির সিনিয়র নেতারা বলছেন তারা মবে বিশ্বাস করেন না, কেউ কেউ আবার মবে জড়াচ্ছেন, হচ্ছেটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে মানে সিনিয়র নেতারা যেটা বলেছেন সেটা হচ্ছে পার্টির অবস্থান, নিঃসন্দেহে এটি পার্টির। অন্যান্য নেতাকর্মীরা কিভাবে করছেন? আপনারা এত বহিষ্কার করেন, এত পদক্ষেপ নেন, কিছুতে তো কিছু হয় না কেন? আমি যদি আপনাকে এইভাবে বলি যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং এটার জন্য বেহেশত এবং দোজকও নির্ধারণ করে রাখছেন আগেই। যদিও বেহেশতের সংখ্যা বেশি, দোজকের সংখ্যা একটু কম, তাই না? জি। এবং মানুষ জানে যে অন্যায় করলে তার কি শাস্তি হবে, পরিণতি কি হবে জানে, এবং তারপর মানুষ অন্যায় করে এবং বিপদে পড়লে আল্লাহকে ডাকে। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে তোমরা যখন বিপদগ্রস্ত হও তখন তোমরা করজোরে হাঁটু গেড়ে আমার মানে সাহায্য অনুকম্পা প্রার্থনা করো, আমি দয়া পরবশ হইয়া তোমাদের কতপর ক্ষমা করি। তারপরে তোমরা আবার ভুলিয়া যে সেই অপকর্ম আবার লিপ্ত হও, হে বান্দা তুমি বড়ই অকৃতজ্ঞ। এটা হচ্ছে মানুষের নফস, মানুষের ক্যারেক্টারিস্টিক্স ওভারঅল। এটা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে পার্টির অবস্থান নিঃসন্দেহে, এবং কোনো সভ্য দেশে কি প্রত্যাশা করা যায় যে আপনার এই ধরনের উশৃঙ্খলতা
আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড করা, এটা নিশ্চয়ই প্রত্যাশা করা যায় না এবং সমর্থন করা যায় না। যে রাজনৈতিক দলটি পরবর্তীতে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে যে দলটি সরকার গঠন করার মানে স্বপ্ন দেখে অথবা মানুষ ভাবে যে তারা ক্ষমতায় যাবেন, তেমনি একটি দল তো নিঃসন্দেহে আরও বেশি দায়িত্বশীল হবেন, তাদের দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে অনেক বেশি মানে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। সেই দৃষ্টিভঙ্গি থেকেও পার্টি যে কথাটি বলেছেন সেটি সত্য। আবার শাস্তির কথা যেটা বলেছেন, অ্যারাউন্ড 4000 অর মোর দেন 4000 আপনার মানে একে অ্যাক্টিভিস্টকে যারা দলের পরিচয় বহন করেন, নানাভাবেই মানে একেবারে প্রান্তিক পর্যায়ে তারা কোনো কোনো অন্যায়ের সাথে জড়িত হয়ে গিয়েছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়নি তা না। তো সুতরাং যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইশরাক সাহেবের ব্যাপারটা কি হচ্ছে? মানে আজকেও দেখলাম সেখানে 2 গ্রুপ সংঘর্ষ করলো, 9 জন আহত হইলো, 2 জন হসপিটালে গেল, এবং যেই 2 গ্রুপ করেছে তারা 2 গ্রুপে আমরা যতদূর পত্রপত্রিকার থেকে জেনেছি শ্রমিক দলের। এরপর ইশরাক সাহেব দেখলাম ফেসবুকে লিখলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভুঁইয়াকে বলবো প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন, কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য একজনের বুকে ছুরি চালাবেন না। অন্যদিকে আসিফ সাহেব, উপদেষ্টা আসিফ, তিনি বলছেন কিছু দলের কতিপয় ব্যক্তি দ্বারা প্ররোচিত হয়ে আন্দোলনের ট্র্যাপে পড়ার দায়ও আসিফ মাহমুদকে দিয়ে দাও। মানে এরকমই ইশরাক সাহেব করছেন, এরকম আসিফ মাহমুদের ওনাকে নিয়ে হচ্ছে নাকি? মানে 40-42 দিন হলো দুজনের বক্তব্যের মধ্য দিয়েই, দুটো পক্ষ বা দুজনের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু অবস্থাটা মানে পরিষ্কার। সেখানে আমার আর নিজের আলাদা বক্তব্য ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দাবি রাখে না। তবে সরকারে যারা থাকেন তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। তারা কোনো যারা সবচেয়ে বড় দল তাদেরও নিশ্চয়ই করা উচিত। নিঃসন্দেহে যেহেতু আমি সরকারের কথাই কারণে বলছি, সরকারটির দায়িত্ব হচ্ছে সামনে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করা। সেই নির্বাচনটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ কোনো ব্যক্তির জন্য, কোনো বিশেষ উপদেষ্টার জন্য প্রশ্নবিদ্ধ সেটা নিশ্চয়ই প্রত্যাশিত হবে না। এই ব্যাপারে সংশ্লিষ্ট উপদেষ্টা, আমি পার্টিকুলার আমি সজীব ওয়াজের জয় তো নাকি বলে আসিফ মাহমুদ সজীব, মানে তার প্রতি আমার আহ্বান থাকবে, তিনি তার দায়িত্ব পালনকালে, স্থানীয় সরকার তো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটাকে পলিটিসাইজ করার মানে কোনো বদমতলব বহন করার তা ঠিক হবে না। শপথ গ্রহণের তো সময় পেরিয়ে গিয়েছে, এখনো ইশরাক সাহেব ছাড়ছেন না নগর ভবন, উনি এখানেই থেকে যাচ্ছেন। বিএনপির থেকে বলা হলো যে কিছুটা হয়তো মানে অন্যদিকে যেতে পারে, কিন্তু সেটাও গেল না। এখনো যে অবস্থা সেই অবস্থায় নগর ভবনের মানুষ সেবা পায় না। আমি আজকে যেটা দেখলাম যে নগর ভবনের পরিস্থিতি মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, প্রত্যেকে যেটা দেখলাম এটা আমি আসছিল মনে হচ্ছিল, এর মধ্যে আবার ভায়োলেন্স হলো, মারামারি হলো। তো আশা করি মানে আপনার মানে বৌদ্ধ বিএনপি কি বিষয়টি নিয়ে বিব্রত? আমি আজল তো পার্টির দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো না, তবে এটা আমার পক্ষে সমীচীন না। আচ্ছা, বুঝেছি। আমি একটু জনাব মাহমুদুর রহমান মানে আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম। ওই মব ভায়োলেন্সের পরে সরকার একটা বিবৃতি দিল। বিবৃতিটা এরকম: অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। এবং এর আগে গেল 11ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছিলেন, সেখানেও তিনি বলেছিলেন যে মব বিশৃঙ্খলাকে দমন করা হবে, আপনারা কেউ আইন হাতে নেবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার একই কথা বলছেন। আপনার কি মনে হয় যে এইসব বিবৃতিতেই সরকার কাজ সারতে চাচ্ছে এবং মাঠে তারা ওইভাবে শক্ত হাতে যে দমন করবার বিষয়টি, সেটিতে তারা পুরোপুরি ব্যর্থ? সরকার এগুলো অ্যাড্রেস করার চিন্তা করছে যে বা কোনো উদ্যোগ নিয়েছে আমি তো দেখি না, বিবৃতি দেওয়াটাই। এবং এইসব বিবৃতি যে দেয়, কথাবার্তা বলে অন ইভেন্টস, সেগুলো খুব নট সাপোর্টেড বাই লজিক অ্যান্ড ফ্যাক্টস। এরকম যেমন ধরেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে বললেন যে এই লন্ডন বৈঠকের পরে তারেক রহমান একবার ফিরে আসতে পারেন, তার ফিরে আসতে আসার পরে কোনো বাধা নেই। তো ওর নামে মামলা আছে, তো ওটা একটা অ্যাপিল হয়েছে, তার ওয়ারেন্ট হতে পারে। হাউ ডাজ হি কাম ব্যাক বললেন উনি। তারেক রহমানের কথা বলছেন? জি। এখনো উনি একটা বিবৃতি দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। তার দুঃখ প্রকাশে কি আসে যায়? মানে আমি ধরেন নুরুল হুদার প্রতি বাংলাদেশের মানুষের 100 জায়গায় 200 ভাগ ঘৃণা আছে। এই দেশের গণতন্ত্র ধ্বংস করার একটা বিরাট ইনস্ট্রুমেন্ট তিনি। তাকে আপনি সর্বোচ্চ শাস্তি দেন, আইল বি হ্যাপি। মানে তাকে কোনো করুণা করবার, ভালোবাসা দেবার, তার পক্ষে দাঁড়াবার মতো কোনো ঘটনা নেই। কিন্তু বিশ্বাস করেন, আমি যখন টিভিতে দেখছি গালে একটা চড় দিচ্ছে, জুতা দিয়ে একটা বাড়ি দিচ্ছে, খুব খারাপ লেগেছে আমার কাছে। মানে এইটা যদি আমাদের কালচার হয়, আমাদের টিভিতে যদি দেখা হয় যে একজন প্রাক্তন সিইসিকে এরকম করা হচ্ছে,
এইটাই তো বাকিরাও শিখবে। ইয়াং জেনারেশন, কিশোর যারা, তারা মনে করবে যে এটাই আমাদের দেশের কালচার। তো এটা চলতে থাকলে আজকে এই সিইসি, কালকে কী হবে আপনি জানেন? আজকে এই মন্ত্রী, কালকে কী হবে জানেন? এই জেলখানার মধ্যে মাঝে মাঝে হয় না, ওরা আসে আর পুলিশ আছে, পুলিশের হাতের উপর দিয়ে, ঘাড়ের উপর দিয়ে জুতা দিয়ে পিটাই। এটা কোন ধরনের কথা? আপনি তাকে বিচারে নিয়েছেন, কোর্টে তুলেছেন, বিচার করে আবার বলি সর্বোচ্চ শাস্তি দেন, তার যা প্রাপ্য তাই দেন, মানুষ তাকে আপনাকে ওয়েলকাম করবে। কিন্তু যেটা করছেন, এবং পুলিশগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একটা পুলিশ আমি দেখলাম না যে ধরবে একজনকে আটকাতে হবে, কেন করবে এটা? পুলিশ অ্যাক্টিভ হলে কিন্তু কিছু হয় না। তো পুলিশ কি বুঝে চুপ করে থাকলো? কিছু তো একটা বুঝেছে তারা, এবং সেই বুঝটা তারা যে পেয়েছে সেটা পুলিশের কর্মকর্তা না জানবার কথা না। পুলিশের যিনি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার তো না বোঝার কথা না। আমি ওই জন্য বলছি, ওরা এগুলো দায় সারা করছে, একটা বিবৃতি দিচ্ছে। তারা এইটা ফিল করছে না যে এই জিনিসকে অ্যালাউ করবার কারণে, এইটা চলতে থাকবার কারণে দেশের সংস্কৃতি, রুচি, পলিটিক্স কোন জায়গায় চলে যাচ্ছে। এটা যদি বুঝতে পারতেন তাহলে এটা করতেন না। জনাব মাহমুদুর রহমান, মানে আপনার কি এরকম মনে হয়েছে কখনো যে পুলিশ যেহেতু ছিল তারা থামায়নি, পুলিশ আসলে মবকে ভয় পাচ্ছে, অথবা সেখানে যেহেতু স্বেচ্ছাসেবক দলের লোকজন গিয়েছিলেন সেই কারণেও ভয় পেয়েছে যে বিএনপি তো সামনে ক্ষমতায় আসবে? তো পুলিশ তো ভয় পেলে চাকরি করে কেন? পুলিশকে তারা, পুলিশের কর্মকর্তারা কি করে? আমি যে রাস্তায় ট্রাফিক পুলিশকে ডিউটি করতে দেখি, প্রথম আমি দেখতাম জাস্ট ধরেন 5 আগস্টের পরপরই চুপ করে দাঁড়িয়ে থাকতো, ছিলই না অলমোস্ট, দাঁড়িয়ে থাকতো কিছুতে। এখন তারা ট্রাফিক কন্ট্রোল করছে। এবং ওই জায়গাতে আমি এর আগে কয়েকবার আপনাদের এখানে বোধহয় বলেছি, প্রধান উপদেষ্টা যখন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বসলেন, উনি যে তাদের সাথে একটা অ্যাড্রেস করেছেন, বক্তৃতা করেছেন, আমার কাছে একটা বোগাস বক্তৃতা মনে হয়েছে। উনি কি বলবেন? যাই হয়েছে হয়েছে, আমি তার জন্য দুঃখিত, আমরা সবাই এই পরিস্থিতি তৈরি করেছি, আপনিও দায়ী আছেন, আমারও হয়তো দায়ী থাকতে পারে। যারা দোষী তাদের শাস্তি হবে, তা তো মাফ করা যাবে না, কিন্তু যারা দোষ করেন নাই তাদের আমি সিকিউরিটি দেবো, আমার গভর্নমেন্ট দেবে, আপনারা ডিউটি করেন নির্ভয়ে এবং অনেস্টলি করেন, তাহলে আপনাদের কোনো কিছু হবে না। উনি তো এরকম কিছুই বলেননি তাদেরকে। উনি এখন এই পুলিশকে কী চান? যে পুলিশ বাহিনী মানুষের উপর এত অত্যাচার করলো, যে অত্যাচারে জর্জিত মানুষ তাদেরকে বেড়ে গাছে লটকে রাখলো, সোজা কথা না, কিন্তু সেই মানুষকেও আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, পুলিশের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সেটা কার কাজ? সরকারের কাজ। সরকার তাকে, পুলিশকে এবং মানুষকে উভয়কে বলবে যে দেখো, পুলিশ ছাড়া কিন্তু শেষ পর্যন্ত দেশ চলবে না, পুলিশ ছাড়া ভোটও করা যাবে না, তুমি পুলিশকেও ঠিক করো, নিজেও ঠিক হও। এই যে অ্যাপ্রোচটা, এটা তো করাই হয় নাই। এবং এই কারণে ওই যে পুলিশ আপনি বলেন ভয় পাচ্ছে, পুলিশ নিজে হয়তো সিকিউর ফিল করে না, তার কাছে বলেছে যারা পিটাচ্ছে 2 দিন পরে ভোটে এলেই তো ক্ষমতায় যাবে, তখন আবার কী হবে? প্রায় প্রতিষ্ঠিত একটা ব্যাপার যে আগামী নির্বাচনে বিএনপি কেউ কেউ 2/3 মেজরিটির বেশি পাবে, এই কথা চালু হয়ে গেছে, হুইচ ইজ ভেরি ব্যাড। এখানে রিপোর্ট আছে, কিন্তু আমি বলছি, মানে ধরেন আমরা তো আওয়ামী লীগ সেই স্বেচ্ছাচারের বিরুদ্ধে বিএনপির সাথে এতগুলো বছর একসাথে আন্দোলন করেছি, একসাথে রাষ্ট্র পরিবর্তনের কর্মসূচি দিয়েছি, কিন্তু এই যে মানে ওয়ান সাইডেডনেস, এককভাবে কর্তৃত্ব, এইটা গণতন্ত্রের নীতির বাইরে। আপনি যদি মনে করেন যে আমি আছি আর কেউ নেই, তাহলে গণতন্ত্র নেই। আপনাকে বলতে আমি আছি, আরও আছে, তাদের কথা আবার শুনতে হবে। ওই দিক থেকে ওই যেটা একটু আগে রিপন বললেন না, তাদের কেন্দ্র নেতৃত্ব বা উপরের নেতৃত্ব এইটাকে অ্যাড্রেস করছে, কিন্তু নিচে তো ওইরকম রেসপন্স হচ্ছে না। তাহলে তাদেরকে ভাবতে হবে নিচে হচ্ছে না কেন, আমার উইকনেসটা কোথায় আছে, সেটাও তাদের অ্যাড্রেস করতে হবে। এবং গভর্নমেন্টকেও আমি বলি, গভর্নমেন্ট একটা কীরকম, আমি 2-1 উপদেষ্টার কাছে শুনেছি, ভাই 15 বছর ধরে ওরা এটা সাজিয়ে রেখেছে, পুলিশ বলেন, সিভিল বিউরোক্রেসি বলেন, আমরা কি করতে পারি? আমরা বললেই কি আমাদের কথা শুনবে? আপনি ভেবে দেখেন, আমি হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন, আমার কথা না শুনে চাকরি থাকবে কেন? চলে যেতে হবে। আপনি সেই রকম পিউরিটিভ অ্যাকশন দেন, একটা ব্যবস্থা করেন যাতে তারা আপনার কথা শুনতে বাধ্য হয়। এটা যদি লতিফুর রহমান করে, তাহলে 20 কোটি মানুষের সমর্থন পুষ্ট এই সরকার কেন পারল না বলেন? জনাব আসাদুজ্জামান রিবন, মাহমুদুর রহমান মান্না একটি কথা বলছিলেন যে বাজারে একটি কথা প্রচলিত আছে যে বিএনপি 2/3 মেজরিটি পেয়ে যেতে পারে। মানে মাঠে তো শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপির এখন আর নেই, এবং মানুষজন ধরেই নিচ্ছে যে আগামীতে ঠিকঠাক মতো নির্বাচন হলে বিএনপি আসবে। বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা সেখানেই ছিল যখন শক্ত বিরোধী দল ছিল না, আপনারা যখন বিরোধী দল হিসেবে দাঁড়াতে পারেননি। বিএনপিকে এই বিষয়টি মাথায় রাখছে?
এখন এটার জন্য বিএনপিকে একটা কাজ করতে হবে, একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলতে হবে। খুলে কি বিরোধী দল তৈরি করবেন? মানে খুলে তারপরে আপনার বিরোধী দল কিভাবে করতে হয়, কিভাবে বিরোধিতা করতে, এগুলো শেখানোর জন্য একটা মানে প্রশিক্ষণ শিবির করবে, একটা প্রশিক্ষণশালা করবে, করে তারপরে তাইলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ আপনাদের জন্য ভালোই হয়েছে। তো তাই করতে হবে, তাই না? এখন যদি আপনার দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশে, এটা দুর্ভাগ্য নিঃসন্দেহে, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি একটা প্রাতিষ্ঠানিক জায়গায় যেতে পারেনি। এটা অত্যন্ত সত্য কথা। একটা পলিটিক্যাল কালচারের যেটা স্ট্যান্ডার্ড, সেটা যেতে সেই জায়গাটি জেনে। মান্নাভাই একটা কথা বলছেন, এই যে নুরুল হুদার গালে চপেটাঘাত অথবা জুতোর বাড়ি বা গলায় জুতোর মালা ইত্যাদি, নিঃসন্দেহে ইট ডাজন্ট লুক গুড। আওয়ামী লীগ যেভাবে প্রত্যাশা করেছিল যে পোস্ট অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি কি দাঁড়াবে, কত লোকের প্রাণহানি হবে, কী হবে, তার কিন্তু ছিটো ফোটো কিন্তু বাংলাদেশে হয়নি গেল এক। আর এই যে মব, এটা তো কোনো মব জাস্টিস, দিস ইজ মব ভায়োলেন্স। মব জাস্টিস অ্যান্ড মব ভায়োলেন্স ইজ নট দ্য সেম থিং। মব সবসময় জাস্টিস দেয় না, কোনো সময় জাস্টিস দেয় না, এটা ভায়োলেন্স ক্রিয়েট করে। তো এইটা কি প্রথম? আমি যদি মানে আপনার মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদকের কথা বলি, তিনি বিচার প্রার্থনার জন্য যখন আদালতের মানে সমনের প্রতি শ্রদ্ধাশীল যখন কোর্টে যেতেন, তিনি পুলিশের সামনে আওয়ামী গুন্ডাদের হামলার শিকার হননি, রক্তাক্ত হননি, হয়েছেন তো। তখন আমাদের দেশের সিভিল সোসাইটি, পত্রিকা, আপনি যেভাবে কথা তুলেছেন কখনো? ক্যান ইউ সাইট এ সিঙ্গেল এক্সাম্পল? একটা ক্লিপ দেখাতে পারবেন? 5 আগস্টের পর তো আমি বলছি যাওয়ার জায়গা আমি বলছি যে তখন পারেননি। আমি বলছি না তখন আমরা প্রশ্ন তুলেছি না, তখন এটা করেননি। মাহমুদুর রহমানকে তো সম্পাদক হিসেবে অনেক বনেদি সম্পাদক স্বীকার করতে চেত না, বলে মাহমুদুর রহমান সম্পাদক হবে কেন? সম্পাদক হয় তাদেরই যারা ইউনেস্কোতে চাকরি বাকরি করে আসছে, এই জাতীয় ব্যাকগ্রাউন্ডের লোকজন, তারা মনে করে এদেরই সম্পাদক হওয়ার একমাত্র রাইট। অন্য কেউ যে সম্পাদক হতে পারে এটা তারা আমলে নিতে চাইতো না। আচ্ছা, যাই হোক, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি আমার মহাসচিবের কথা যদি বলি, আমি তো একটা ছবিতে দেখলাম যে আমার পার্টির মহাসচিব নিগৃহীত হয়েছেন, তার গেঞ্জি পরা অবস্থা, আহত ছবি আমি পত্রিকায় দেখলাম কয়েকদিন আগে। আওয়ামী লীগের আমলে আমি গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিকে আমি বিবস্ত্র অবস্থায় দেখছি, আওয়ামী লীগের মানে লোকেরা তাকে অ্যাসাল্ট করেছে। এই ছবিগুলো আমি সেদিন কয়েকদিন আগেই দেখলাম। কিন্তু তার মানে ওগুলো রিপিট হবে, ওই সংস্কৃতিটা ফিরে আসবে, সেটা নিঃসন্দেহে প্রত্যাশিত না। ওই জায়গায় আমরা ফেরত যেতে চাই না। এই প্রত্যেকটা নেতিবাচক ঘটনা কিন্তু একটু ছোটোখাটো একটা ইতিবাচক প্রতিক্রিয়া আছে। সেই ইতিবাচক প্রতিক্রিয়াটি কি জানেন? এই যে নুরুল হুদার মতো একজন চিফ ইলেকশন কমিশনারকে যে মানুষ জুতোর গলা পড়ালো, সেটা যে বা যারাই পড়াক না কেন, আমি সমর্থন করছি না, কিন্তু এটা একটা যে বললাম একটা প্রতীকী আপনার ইতিবাচক দিক আছে। প্রতীকী ইতিবাচক দিকটা হচ্ছে ভবিষ্যতে কেউ নুরুল হুদা হয়ে ওঠার এরকম হাইপার অ্যাক্টিভ হওয়ার চিন্তা কেউ করবে না। কেউ দায়িত্ব নেবে না, কোনো ডিসি দায়িত্ব নেবে না, কোনো এসপি দায়িত্ব নেবে না, কাউকে জোর করে পাশ করে আনতে হবে, অমুক এমপি বানাতে হবে। এই রেসপন্সিবিলিটিস আমার ধারণা এই ঘটনার পর থেকে নিতে 10 বার চিন্তা করবে। আমি ঘটনাটাকে নিন্দা করছি এবং যারা পারপেট্রেটর তাদেরকে শাস্তির আওতায় আনারও দাবি জানাচ্ছে, এটা আমার পার্টিও বলেছে। কিন্তু এটার একটা যে বলে একটা ইতিবাচক দিকও একটা সাইড, প্রত্যেকটা ঘটনার একটা নেতিবাচকতা থাকবে, ইতিবাচকতা থাকবে। একটা খুব কিয়দাংশ ইতিবাচকতা হচ্ছে যে আরেকজন নুরুল হুদায় ওঠার ক্ষেত্রে 10 বার চিন্তা করবে যে আমারও গলায় জুতার মালা উঠতে পারে, জুতার বাড়ি খেতে হতে পারে, ডিসি রিটার্নিং অফিসার তাকে চিন্তা করতে হতে পারে যে রিটায়ারমেন্টের পরে আমাকে ওইভাবে ধরতে পারে মানুষ, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে একটা কিয়দংশ মানে ইতিবাচক দিক। আচ্ছা, এখন যে বাকি যে কথাগুলো বলবো, যে নিঃসন্দেহ মানে আপনি বললেন যে বিএনপি 2 শতাধিক আসন পেতে পারে। বিএনপি 2 শতাধিক আসন তখনই পাবে। এখন আমি যদি আওয়ামী লীগের মতো চরিত্র গ্রহণ করি যে 1 চিমটি লবণ 2 চিমটি অমুক, আমি অমুককে পার্লামেন্ট আনবো, অমুককে পার্লামেন্ট, আমার মন পছন্দ, দিস ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসি তো আমি ইচ্ছা করলে কাউকে নিতে পারবো না, যদি জনগণ যদি কাউকে নির্বাচিত করে না নিয়ে আসে। আর আমি যদি মনে করি যে আমি XYZ কে আমি বড় দল, আমি প্রশাসনের সাথে কথা বলবো,
বলার পরে বলবো যে আমার একে চাই, আমার ওকে চাই, তমুক চাই, আমার 70-80 জন বা 120 জন লোককে বিরোধী দলে বসাতে হবে। অথচ জনগণ কিন্তু বিরোধী দল হিসেবে যদি না ইলেক্ট করে, তাহলে আমি যদি এইভাবে সাজানো নির্বাচন করি বা ইলেকশন কমিশন, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি অবশ্যই এই ইলেকশন কমিশন ধারে কাছে চিন্তাই করবে না। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি একটা চমৎকার দৃষ্টান্তমূলক নির্বাচন করতে চান। সুতরাং দৃষ্টান্তমূলক নির্বাচন করতে চাইলে আমি তো অবশ্যই একটু লেখালেখি করি। আমার কাছে যেটা মনে হয় কি জানেন, বাংলাদেশে একটা ভালো নির্বাচন করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আগামী নির্বাচনটা। আচ্ছা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একটা ভালো নির্বাচন করা। একটা ভালো নির্বাচন করলে মান্নাবার যে আশঙ্কা, একটা ভালো চমৎকার একটা ভালো নির্বাচন করতে গেলে আপনার সত্যি সত্যি বিরোধী খুঁজে পাওয়া যাবে না। আমি কেন ভালো নির্বাচন করা খুব চ্যালেঞ্জ হবে তা জানবো, তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসতে যাচ্ছি। দর্শক, মুক্তবাক্যের সময় হলে একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তবাক। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জা বুরচা, এবং আজকে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। ডক্টর আসাদুজ্জামান রিপন, বিরতির আগে আপনি বলছিলেন যে সামনের নির্বাচনটা খুব কঠিনতম একটা নির্বাচন হতে যাচ্ছে। কি কারণে, এক, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের একজন স্থায়ী কমিটির সদস্য বললেন যে নির্বাচনী টানেলে বাংলাদেশ প্রবেশ করেছে। এমন একটা সময় আপনাদের তারেক রহমান সাহেব এখনো ফিরছেন না কেন? আপনি কি কোনো, মানে আমি সবাইকে জিজ্ঞাসা করি, আপনার কি কোনো ধারণা আছে কবে ফিরতে পারেন? আমি এই কথাটা বহুবার বলেছি, দায়িত্ব নিয়ে বলেছি। তারেক রহমান তো একটা পার্টির, মানে বেসিক্যালি উনি আমাদের পার্টির সুপ্রিমো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভার্চুয়ালি তিনি প্রধান। এত তো মানে অস্বীকার করা যাবে। হি রানস দ্য পার্টি, হি রানস দ্য শো। তো তাকে তো পার্টির পরামর্শ, পার্টির নির্দেশনা তাকেও মানতে, তিনিও নির্দেশনার বাইরে নন। পার্টি মনে করে যে উনি দেশে ফেরার ক্ষেত্রে স্টিল, যদিও ওনার বিরুদ্ধে মামলাগুলো রিজলভ হয়ে গিয়েছে, স্টিল ওনার সিকিউরিটির প্রশ্নে, রাজনৈতিক দলের নেতাদের তো সিকিউরিটি ইস্যু থাকবে, যুগে যুগে ছিল, থাকবে, দেশে দেশে ছিল, দেশে দেশে ছিল, আছে, থাকবে। আমরা পাকিস্তানের উদাহরণ জানি না, মানে ভারতে আছে, আমাদের মধ্যে না, ভারতের ডেমোক্রেসিটা অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি ম্যাচিউর। ওখানকার অপোজিশন লিডার অ্যাসাসিনেটেড হন, মেরে ফেলেন, এটা খুব রেয়ার ঘটনা। প্রাইম মিনিস্টারই অ্যাসাসিনেটেড হয়েছে। হ্যাঁ, রাষ্ট্র বিরোধী, তারপরে ওই কারণেই তো মানুষ রাজনীতি করে, সবার চেয়ে তারা তো এই জন্যই আলাদা। রাষ্ট্র বিরোধী দলের নেতা নেত্রীকেও তাদের ওই বিভিন্ন টায়ার অনুযায়ী নিরাপত্তা দেন। সোনিয়া গান্ধী কিছুই নন, প্রধানমন্ত্রী নন বা লিডার অফ দ্য অপোজিশন নন, তারপর তিনি কিন্তু একটা উচ্চমাত্রার নিরাপত্তা তিনি করেন, মানে পান রাষ্ট্র থেকে। তো ওই জিনিসগুলো নিশ্চিত আমরা করতে চাই নিঃসন্দেহে। ওটাকে আপনারা ক্ষমতায় গেলে তারপর নিশ্চিত হবে নাকি তার আগে নিশ্চিত হবে? না, ক্ষমতায় যে কোনো নাগরিকেরই কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, সেটা আমার হোক, আপনার হোক। এই সরকার যেহেতু এখনো পর্যন্ত আপনাদেরকে সন্তোষজনক নিরাপত্তার আশ্বাস দিতে পারেনি, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে তাকে তো গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে কোনো সময় তিনি আসতে পারেন, তারপরেও যেহেতু আসছেন, ওই জন্য একটু আগে মানে মান্না ভাই একটা উদাহরণ টানলেন না, পুলিশের কাঁধের উপর দিয়ে যে একজন ঘুষি মেরে বসতেছে। আমার পুলিশের যে স্ট্যাচারটা, স্ট্রেংথটা স্টিল ফ্রাজাইল। আমি পুলিশকে তো এখন পর্যন্ত একটা শক্ত ভিত্তির উপরই দাঁড় করাতে পারিনি। শক্ত ভিত্তির উপর দাঁড় করালে তো আমি পুলিশের মধ্যে থেকে একটা আইজি বানাতে পারতাম। এখনো 12-14 বছর বা 15 বছর আগে একটা বুঝেছি। তার মানে এখন আপনারা কোনো দিন তারিখ দিতে পারছেন না বা মাস ঠিক করে দিতে পারছেন না। এটা উনি আসবেন নিঃসন্দেহে, বাট আমরা যেটা এক্সপেক্ট করব, যদি গভর্নমেন্ট যদি বলে ইয়েস তার সিকিউরিটি এনশিওর্ড, এবং পাবলিকলি গভর্নমেন্টকে সেটা বলতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, উনি তো এটার দায়িত্ব। না, স্বরাষ্ট্র তারপর আবার কিসের প্রশ্ন? ওনার কথাই তো আমি এটা, উনি বলেছেন যে তাহলে কি ইউনূস সাহেবকে বলতে হবে? তার আসতে বাধা নেই না, ইউনূস সাহেবকে বলতে হবে না, রাষ্ট্র বললেই হবে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী, ইভেন পুলিশের প্রধান বললেও হবে, তাতেও কোনো সমস্যা নেই। কারণ আইনত তো পুলিশের প্রধানই বলবেন, অন্য কারোর বলার প্রয়োজন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে কেন? পুলিশের প্রধান ইজ এনাফ। মানে কি বলতে হবে ওনাকে? বলতে হবে না, মানে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, ব্যবস্থাটা নিতে হবে। কি ব্যবস্থাটা নিতে হবে? সোজা কথা, যে আমাদের পার্টির অ্যাক্টিং চিফের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, কারণ কনস্পিরেসি আছে। মানে সেই নিরাপত্তাটা কোন পর্যায়ের হবে? প্রধানমন্ত্রী, সেটা তো সরকার বুঝবেন। আচ্ছা, মানে ক্রাইসিসটা কোন পর্যায়ে, তার নিরাপত্তার সংকটটা কোন লেভেলে, সেটা তো সরকার বলছেন যে সরকার এটা এখন পর্যন্ত নিতে চাচ্ছে না বা নেয়নি। ওই মেজরটা সরকার নেবেন, নিয়ে সরকার সেটাকে অ্যাড্রেস করবেন।
আমি তো বলতে পারবো না যে কোন লেভেল পর্যন্ত, সরকার কি অ্যাসেস করতে হবে। যে কোনো নাগরিকের, আপনি যদি সরকারের কাছে যদি নিরাপত্তা চান, আপনার নিরাপত্তা দেয় না সরকার। আপনি টাকা জমা দিতে চাইলেও তো অনেক সময় ব্যাংকে টাকা যদি বলেন আপনার গানম্যান দরকার, আমি টাকা, আপনাকে গানম্যান দেয় না? দেয় তো, যদি কেউ চায়, কেউ চাইলে আনসার চাইলেও তো দেয়। কথা রাষ্ট্র, এই দায়িত্বটি রাষ্ট্রের। সুতরাং রাষ্ট্র এটা যখনই এনশিওর করবে, নিঃসন্দেহে উনি সময় মতোই আসবেন। নির্বাচন রোডম্যাপ ঘোষণা হোক, তারিখে তো ঘোষণা হয়নি। অনেকে বলছেন 12 ফেব্রুয়ারি হবে। আচ্ছা, যাই হোক, সামনে নির্বাচন খুব কঠিন বলছিলেন, কি কারণে? সামনে নির্বাচন কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই কারণে? না, সামনে নির্বাচনটা কঠিন এই কারণে বলছি যে দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা আছে একটা ভালো নির্বাচন করার, নাকি একটা ভালো নির্বাচন করার আকাঙ্ক্ষা আছে না? নিঃসন্দেহে। আপনি দেখবেন, আমি আপনাকে একটা উদাহরণ টানি, কথাটা বোধহয় আপনার অনুষ্ঠানে বলেছিলাম শেখ হাসিনা আমলে, এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ে যে আমার এই বক্তব্যটা, টকশোর এই বক্তব্যটা আমি ওখানে রিপিট করেছিলাম, ওইখানে আমাদের পার্টির কাউন্সিলে। আমি শেখ হাসিনাকে বলেছিলাম, মানে উনি প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধান থাকা অবস্থায়, যে আপনি দেশে, আপনি তো, আপনার সরকার তো নির্বাচিত সরকার নয়, আপনি নিজেও নির্বাচিত প্রধানমন্ত্রী নন, আপনি নির্বাচিত এমপিও নন। টকশোতে যেমন আওয়ামী লীগের প্রতিপক্ষতা তাদের সামনে বললাম, বলে কারণ হচ্ছে আপনার পক্ষে বাক্সে যে ভোট ব্যালটগুলো ঢুকেছে তার 90% ব্যালটের মুড়ি বইতে ভোটারের সাইন নেই বা টিপসই নেই, সিটসের ভোটসে। আমি তার মানে এটা বলতে চাই না যে শেখ হাসিনা ফেয়ার জেনুইন ইলেকশন হলে উনি জিততেন না, তা না, কিন্তু অতি উৎসাহী লোকজন বাক্সের মধ্যে ব্যালট ভরে। তো ওই জন্য রিস্কটা কোন জায়গায় জানেন? অতি উৎসাহী লোকজন আছেন না, মান্না ভাই জোটে, বিএনপির জোটের লোক, মান্না ভাই তো ওখানে আরো বগুড়া থেকে ইলেকশন করেন, তো মান্না ভাই তো এমনি জিতবেন, অত কষ্ট করে লোকজনের লাইনে দাঁড়ানোর দরকার কি? মান্না ভাই আপনারা ভয় পাচ্ছেন যে আপনাদের দলীয় কর্মীরাও এই কাজ করে ফেলতে পারে? আমরা, আমাদের দলীয় লোকজনের কর্মীটা এ ব্যাপারে অ্যালার্ট আছে। আমি যেটা গত পরশুদিন আমি ফরিদপুর একটা মিটিংয়ে বলেছিলাম, ইউ শুড নট অ্যালাউ দ্য সাপোর্টার্স অর পারপেট্রেটরস অফ ফলেন রেজিম। আওয়ামী সরকারের পতিত মালগুলোকে দলে ঢুকতে দেওয়া যাবে না, কারণ আমাদের পার্টির সদস্যপদ নবায়ন হচ্ছে এবং নতুন সদস্য নেওয়া হচ্ছে। তো নতুন সদস্যদের নেওয়ার সময় দেখা গেল এই যে আপনার এই যে নও বিএনপি হইতে পারে কিছু লোকজন, নও বিএনপি বুঝছেন তো, মানে নতুন যারা তারা নও বলে আর কি রিলিজিয়নে। তো নও বিএনপিতে ঢুকলো আওয়ামী লীগ করা লোকজন, মাঝে মধ্যে দেখা যায় গোল দাগ দিয়ে ফেসবুকে লেখে, এই বেটা দুটা ছবি দেয়, এই আওয়ামী লীগের এমপির সাথে তাল মিলাই চলতো, মন্ত্রীর সাথে তাল মিলাই চলতো, এখন আবার অমুক নেতার সাথে চলছে। তো এই জাতীয় লোকগুলো ভেরি ডেঞ্জারাস। দেখা গেলো যে এখন হঠাৎ করে বিএনপিতে ঢুকছে আপনাকে খুশি করার জন্য, আপনার নির্দেশ নাই, কিন্তু দেখা গেল যে বাক্সে ভোট ভরা শুরু করছে খুব ফুর্তির চোটে। আর পুলিশ তো ফ্রাজাইল, পুলিশের স্ট্রেংথ নাই, পুলিশ দেখা গেলো যে তার দায়িত্ব পালন করছে না, কিন্তু আপনি সাংবাদিক, আপনি ফটোটা তুললেন, দিয়ে বললেন যে ভোটে মানে ব্যালট বক্সের মধ্যে পড়লো, কাজটা কে করলো? ওই যে নও বিএনপি কেউ করলো। এই জন্য রিস্কটা হচ্ছে এটা, যে বোধ বিএনপির জন্য রিস্কটা হচ্ছে বিএনপির এই জাতীয় কোনো নতুন লোকজনদেরকে মানে ইয়ে করা যাবে না, যেগুলো আওয়ামী লীগ পড়তে এদেরকে দল ভারী করার জন্য, কোনো প্রার্থী তার নির্বাচনী বৈতরণী পার করার জন্য, সংখ্যা ভারী করার জন্য এই জাতীয় লোকজনকে দলে নেওয়া যাবে না। তিনি অন্যায় কাজ করেন, এটা কোনো যুক্তি না, এটা আমি দেখার কেউ না, এটা জনগণের। আরেকটা হচ্ছে সরকারের তরফ থেকে, সরকারের প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত খুব দুর্বল। এই যে ফাঁক ফোকরগুলো যারা অ্যাড্রেস করবেন, সেটা তো আপনি কার কাছে ডিপেন্ড করবেন? মেনলি পুলিশের কাছে। আমার পুলিশের সেই সক্ষমতা এখন অর্জন হয়নি, আমার কাছে মনে হয়েছে। আমি এই পর্যায়ে একটু জনাব মাহমুদুর রহমান আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনিও কি একমত কিনা? এবং 24-এর নির্বাচনের আগে খেলা আছে, আমরাই প্রশ্ন করতাম যে বিরোধী দল কে হবে, সামনের নির্বাচনে কে হবে বলে মনে হচ্ছে? আর জনাব তারেক রহমান যে এখনো দেশে ফিরছেন না, এটা দেশের রাজনীতিতে বা তার সমর্থকদেরকে কি বার্তা দেয়? এইটার উপর আমি ঠিক কিছু বলতে পারবো, এটা তো এতক্ষণ ধরে বললেন তাদের কথা, এটা তারাই ভালো বুঝবে। কিন্তু আমি আগে যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন মানে অনেকক্ষণ ধরে রিপোর্ট বলছিলেন, তো আমি ভাবছিলাম এটা একটা বিরাট কোয়েশ্চেন। ডক্টর ইউনূস বলে বেড়াচ্ছেন এমন একটা নির্বাচন করবো সারা বিশ্ব অবাক তাকিয়ে দেখবে। অবাক তাকিয়ে কি দেখবে? কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অবাক তাকিয়ে কি দেখবে? অ্যাডমিনিস্ট্রেশন একটা দলের কথা শুনে বাকি দলের খবরই নেই। ওটা কোনো একদম ওয়ান সাইডেড ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। তো ওইটা একটা জিনিস। তো রেজাল্টে যদি এমন হয় যে বিএনপি 260টা সিট পেয়ে গেছে, পেতেই পারে, তো এইটাতে তো মানে বিএনপি খুব খুশি হবে, হয়তো ধরেন আমিও খুশি হব মনে মনে, কারণ আমি বিএনপির সাথেই তো এখন কাজ করছি।
কিন্তু আমি ব্যাক অফ দি মাইন্ড ভাবি এই দেশে 2/3 মেজরিটি পাওয়া কোনো দল পরে ডেমোক্রেটিক বিহেভ করতে পারে নাই এবং তাদের পরিণতি ভালো হয় নাই। আমি মনে করি বরঞ্চ যেহেতু আমি ধরেন এখন বিএনপির সাথে আছি কেন, এখন তো আর স্বেচ্ছাচার নেই, ফ্যাসিবাদ নেই, তখন লড়াই করেছি যে ওদের সাথে একসাথে লড়াই করি, শক্তি বাড়বে। এখন ভাবছি এই যে রাষ্ট্রটাকে পরিবর্তন করতে চাই, সমাজটা বদলে দিতে চাই, আমি তো পারবো না একা, কিন্তু বিএনপি যদি আমি যেরকম ভাবি সেই ভাবনা দ্বারা যতটাখানি সম্ভব অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়, ওইটা আমার জন্য অনেক বেশি পজিটিভ, সাথে থাকা ভালো। ওই কারণে আমি এমন মনে করি যে বিএনপি তার নিজেরই দায়িত্ব যাতে দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটা বিরোধী দল তৈরি হয়। যেরকম করে রিপন বললেন, সরি মানে খুঁজে পাচ্ছে না যে অপোজিট কই, ঠিক আছে, কিন্তু খুঁজে তো দেখতে হবে, এরকম না আমরা দেখছি না তা না, চেষ্টা করছি দেখতে এবং এনকারেজও করতে চাই। মানে মানে এরকম নয় যে এরা যদি দুর্বলই থাকে তাহলে তাদের লাভ হবে, এটা হওয়া দরকার। কীরকম হতে পারে? আচ্ছা ধরেন আমি যে একটা প্রস্তাব দিই, বিএনপি সিদ্ধান্ত করবে যে তারা 200 সিটে নমিনেশন দিবে, 100 ছেড়ে দেবে ফর আদার্স, হতে পারে? আমার কথা শুনে আল্লাহ জানে এখন রিপন কি ভাবছে, আর তার সিনিয়র নেতারা শুনে। রিপন ভাই অলরেডি মাথা নাড়ছেন যে উনি রাজি না। রাজি নাই হইতে পারে, আমি আমার কথা বলছি কেন 200-র মধ্যে, অথবা তারা এমনভাবে নমিনেশন দেবে যে তারা 200 বা 199টা পাবেই, বা 200ই পাবে। ধরেন যদি আমি 200-র পক্ষে রই, 200-র কম আমি তার পক্ষে, তাহলে কি হবে যে একটা অপোজ করবার মতো বা বিরোধিতা করবার মতো শক্তি দাঁড়াবে। সেই শক্তি এমন হবে না যে 5 বছরে তারা বিএনপিকে একেবারে গিলে খেয়ে ফেলতে পারে অথবা বিএনপিকে কন্ডেম করে ফেলতে পারে। একটা ওয়ে, একটা পথ আমি মনে করি বিএনপিকে ভাবতে হবে। এমনও তো হতে পারে যে বিএনপি সব আসনই পেল, কিন্তু তারা নিজেদের দলকে সংহত রাখলো যেন ওই পথে না বাড়ায়, সেটাও তো নিশ্চয়ই একটা সমাধান। এটা হয়নি পৃথিবীতে, এই উদাহরণ অলমোস্ট নাই, বাংলাদেশে তো নাই, ওই জন্য বলছি। আর যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। সেই রকম নজির অবশ্য দেখা যাচ্ছে নাকি, আমি এটা নিয়েই রিপন ভাইয়ের কাছে আসতে যাচ্ছিলাম। মানে ক্ষমতার গন্ধটা পাওয়ার পর থেকেই মনে হচ্ছে যে সংস্কার নিয়ে আপনাদের প্রচুর অ্যালার্জি শুরু হয়ে গেছে, কারণ 31 দফারই বেশ কিছু দাবি এখন আর আপনারা মানছেন না। এটা কেন? যেমন আপনাদের যে প্রথম দফাটা ছিল, সেই প্রথম দফাতে আপনারা বলছেন যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে গণভোট, এই যে সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করিয়া জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে, মানছেন না। আপনাদের পঞ্চম দফায় বলছেন পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবে না। কোথাও সেখানে মোবাইল কোম্পানির মতন শর্ত দেওয়া ছিল না যে এরপর গ্যাপ দিয়ে আবার হতে পারবে, অথচ এখন বলছে যে না, একবার গ্যাপ দিয়ে পরে আবার প্রধানমন্ত্রী হতে পারবে। সেটার উদাহরণ তো রাশিয়াতে আছে, ভ্লাদিমির পুতিন কি করছেন তিনি। এবং তারপর এ ধরনের তো আছে, যেমন 100টা আসনে আপনারা বলছেন যে আচ্ছা আপনারা নারীতে 100টা আসন চান, কিন্তু সেটা সরাসরি ভোটে হবে না, সেটা ওই কোটা পদ্ধতিতেই হবে। তো ওই মৌলিক জায়গাগুলিতে তো বিএনপি সংস্কার চাচ্ছে না। আমি আপনাকে মানে মূল প্রথম দফাটাই থেকে যদি শুরু করেন। হ্যাঁ, প্রথম দফা থেকে আপনার শুরু করে, সেটা হচ্ছে যে পার্টির যে ঘোষিত যে অবস্থান, সেটা হচ্ছে যে আপনার গণভোটের যে ব্যাপারটা, গণভোটের ব্যাপারটা তো যেহেতু আমার পার্টি প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত, শুধু গণভোটের যে আমাদের এক্সকিউজ মি সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বলেছিলেন। হ্যাঁ, সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে আমাদের বিরোধিতা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আপনি যদি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, লিডার অফ দ্য অপোজিশন, স্পিকার, এদের মধ্যে যদি সর্বোচ্চ হাইয়েস্ট কাউন্সিল বানায় ফেলেন, তাহলে আর পার্লামেন্ট রাখার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের প্রস্তাবটা যেটা আমি নিজেও তো পার্টির একজন সভ্য, আমারও তো একটা প্রস্তাব থাকে, সেটা হচ্ছে যে আপনার আমেরিকাতে যে আপনার ওখানে আপনার মানে কংগ্রেশনাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স, কংগ্রেশনাল কমিটি অন ডিফেন্স, নানা বিষয় তো আছে সেখানে, এবং আপনার সেখানে তো একটা অ্যাম্বাসেডর অ্যাপয়েন্টমেন্ট যখন হয়, সেখানে শুনানি করে দিয়ে তারপরে কিন্তু আপনার অ্যাম্বাসেডর নিয়োগটা কনফার্ম হয়। এখন সমস্ত যদি প্রধান বিচারপতি শুরু করে যদি কনফার্মেশনটা যদি ওই 8 জন 9 জন বা 12 জনের বডি যদি করে দেয়, তাহলে তো পার্লামেন্টের প্রয়োজন পড়ে না, কথার কথা। 2বারের প্রধানমন্ত্রী নিয়ে কি সমস্যা? তো এই জন্য আমরা বলছি যদি আপনার সংবিধান কমিশনটা যদি জবাবদিহি করার কোনো জায়গায় থাকে, তাহলে আমরা এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, তাহলে তো আমরা এই ধরনের কোনো কমিশন, এটা তো একটা ফ্র্যাঙ্কিনস্টাইনের দানব হয়ে যাবে, এটাকে তো অ্যাকসেপ্ট করতে পারি না। সংবিধানে গণভোট, আচ্ছা, সংবিধানের গণভোট যদি মেজর ইস্যুস থাকে, এটা তো আমাদের আমলে আগেও ছিল, আমরা তো গণভোট করেছি, আমরা তো গণভোটের বিরোধিতা করি নাই, আমরা তো বলি না যে আমরা গণভোট সমর্থন করি না। গণভোট তো আমাদের ডিমান্ড। আমার পার্টির
পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই গণভোটটা ইন্ট্রোডিউসড হয়েছে বাংলা, তার আগে কখনো গণভোট ছিল না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণভোটের কথা প্রথম থেকে বলে আসছেন যে গণভোট লাগবে, মেজর চেঞ্জেসের ক্ষেত্রে গণভোট লাগবে। এটা তো উই আর নট ডিনাইং। আপনি কেন এটা বলছেন যে আমরা এটাকে মানছি না? পত্রপত্রিকায় এখন আসছে যে আপনারা সংস্কার কমিশনের জন্য প্রস্তাব দিচ্ছেন, এটা এক ধরনের একটা নেগেটিভ প্রপাগান্ডা কোনো মিডিয়া করেছে যে বিএনপি, মানে ভাবটা হচ্ছে যে বিএনপি সংস্কার বিরোধিতা করছে। বিএনপি তো সংস্কার এমন কোনো সংস্কারকে সমর্থন করতে পারে না একটা দায়িত্বশীল পার্টি হিসেবে। যেমন ধরেন আপনারা সংবিধানে কোনো অ্যামেন্ডমেন্ট আনতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে গণভোট করবেন? আমরা ওই যেই অ্যামেন্ডমেন্ট 2/3 মেজরিটি নিয়ে করে ফেলবেন? আমি বলছি যে কোনো অ্যামেন্ডমেন্টই তো আপনার ইয়ে লাগবে, পার্লামেন্ট লাগবে, মেজরিটি লাগবে, সেটা তো লাগবে। আপনি তো এখানে আপনি বলছেন যে আমি এটা চাই, এখানে আপনি কে? আপনি বলছেন যে আপনি একটা বড় পার্টি, ফাইন, আপনি একটা বড় পার্টি, নির্বাচন তো এখন আপনি যদি বড় পার্টি তো ছোট পার্টিও যেতে পারেন, কথার কথা, হাইপোথেটিক্যাল ধরে নেন। তো সুতরাং আপনি এখানে অ্যাগ্রি করলেন, আপনি পার্লামেন্টকে কেন ইয়ে করছেন? মানে পার্লামেন্টের যে মানে সংসদের যে একটা সভারেন্টি, সেটাকে কেন আপনি স্বীকার করছেন না? পার্লামেন্টের উপর ছেড়ে দেন। আপনি সবসময় আপনি যদি একটা ভালো নির্বাচন যদি এই দেশে হয়, একটা ভালো নির্বাচনী ব্যবস্থা যদি হয়, এই নির্বাচনী ব্যবস্থা যদি একটা প্রাতিষ্ঠানিকরণের ব্যাপার হয়ে থাকে, তাহলে তো সবসময় দোষে কেন? ভারতে যে আপনার অলমোস্ট এখন কি এইবার একটু হয়তো বিরোধী দল পেয়েছে, ওদের তো 60 আসন না পেলে বিরোধী দলের মর্যাদা পাওয়া যায় না। আগে নির্বাচন তো কংগ্রেস সর্বভারতে অল ইন্ডিয়াতে তাদের আসন সংখ্যা লেস দেন 60 ছিল বলে বিরোধী দলের নেতাও ছিল না তাদের পার্লামেন্টে। বাট ডেসপাইট এভরিথিং তারা কি যা ইচ্ছা তাই পাশ করে ফেলতে পারতো। বাংলাদেশের সাথে তো তাদের পার্থক্যটা এটাই, করতে পারত না। কিন্তু তার মানে এই না যে তারা 100 আসন কংগ্রেসের জন্য ছেড়ে দিছিল বা দলিতের জন্য কংগ্রেস আসন ছেড়ে দিছিল, সেটাও তারা করেনি। আপনাকে পাবলিকের কাছে যেতে হবে। ভারতের পলিটিক্যাল পার্টি সিস্টেমে বিজেপি কি আসন ছেড়ে একটু জনাব মাহমুদুর রহমান নিশ্চয়ই যায় না। সুতরাং আপনি এখানে যদি এক্সপেক্ট করেন যে বিএনপি অন্যদের জন্য একটা বিরোধী দল তৈরি হওয়ার জন্য বিএনপি 100 আসন ছেড়ে দেবে, সেটা বোধহয় এক্সপেক্ট করে না। মানুষজন হয়তো চায় যে একটা গণঅভ্যুত্থানের পরে বিএনপি সেই চেতনাটা ধারণ করবে, এবং চেতনাটা ধারণ করে নিজেদের অন্তত যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলো তারা মেনে চলবে। একটা আইন করা যেতে পারে। আমি একটু সাপ্লিমেন্ট করে দিই, সেটা হচ্ছে যে অভ্যুত্থানকারী শক্তি যারা, তাদের জন্য আপনি যে মহিলাদের জন্য প্রথম কথা ছিল না যে পরপর 3টি নির্বাচন আপনার মানে মহিলাদের জন্য সংরক্ষিত থাকিবে, তো আপনি এরকম পরবর্তী 3টা নির্বাচন অভ্যুত্থান শক্তির জন্য 100 আসন করে দেন পার্লামেন্টে। কথার কথা, ভোট ঠোট দরকার নাই। মান্না ভাই, আপনার কাছে আসতে যাচ্ছিলাম, মানে মনে কি হচ্ছে এখন এরকম যে শেষ পর্যন্ত এটা শুধুই ক্ষমতা হস্তান্তরে পর্যবসিত হবে? এই জুলাইয়ের যে একটা চূড়ান্ত আকাঙ্ক্ষা ছিল মানুষের, অনেক কিছু বদলে ফেলবো, অনেক কিছু পরিবর্তন করব, সেগুলো আর কিছুই শেষ পর্যন্ত হবে না? একদম ওরকম করে বলবো না, কিন্তু এটা ঠিক ধরেন অনেক আশা আকাঙ্ক্ষা ফিকে হয়ে গেছে। আর এটা খুবই ন্যাচারাল। ওই অভ্যুত্থানের সময় যেরকম সমগ্র জাতি একাট্টা লাইক গ্রানাইট, ওরকম ইউনিটি তো থাকতে পারে না। আপনার সামনে ইলেকশন, এখন রিপোর্ট আমার প্রতিদ্বন্দ্বী, তো আমি চাইবো যে রিপোর্টকে কেমনে ডুবাতে পারি, হেরে যায় যাতে। আপনি আমাকে বলে আপনার দুজন একসাথে লড়েন, এটা তো হবে না, যেটা আমরা এখন করবার চেষ্টা করছি। কিন্তু এই যে ইউনিটি উইথ ডাইভার্সিটি, মানে এই যে আপনি বিতর্কগুলোর কথা বললেন না, এর মধ্যে একটা পয়েন্ট বলি, ধরেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, এই যে প্রধানমন্ত্রী পরপর 2 বার হবেন নাকি 2 টার্ম হবেন, এই বিতর্কের প্রেক্ষিতে বিএনপি যিনি প্রতিনিধিত্ব করছেন সালাউদ্দিন সাহেব প্রস্তাব দিলেন যে এইটা এরকম না করে বছর ধরে হিসাব করেন, 10 বছর সর্বমোট থাকতে পারবেন, তার বেশি থাকতে পারবেন না। আমার ধারণা হচ্ছে যে বিএনপি, মানে এটা অবশ্য সালাউদ্দিন সাহেবের ইন্ডিভিজুয়াল প্রপোজাল, এটা বিএনপির কি আমি জানি না, কিন্তু এটা নিশ্চয়ই বিএনপির মধ্যে থেকে পাশ করে দিয়ে ডিসকাস করবে, যে স্থায়ী কমিটির সদস্য উনি অ্যাকোমোডেট করবার চেষ্টা করছেন। আর এখন তো বিএনপি অ্যাকোমোডেট করতে হবে তাকে, বিকজ আপনি যখনই অ্যাকোমোডেট করেছেন, ইউনিটি হয়ে গেছে, ইউ গো ফর ইলেকশন, মিনস ইউ গোয়িং টু পাওয়ার। যত দেরি হবে তত দেরি তো বিএনপি ক্ষমতায় যেতে হবে। আর যদি ওইখানে একটা লকডাউন লেগে যায়, তাহলে যাইতেও পারেনি কিনা তার কোনো ঠিক নাই। যে জন্যে আমার কাছে বলে যে বিএনপির মধ্যে এই তাগিদটা বেশি হবে যাতে এটা মিলানো যায়। সেই অর্থে ধরেন আমি মনে করি বিএনপি এখন যত দ্রুত নির্বাচন পার করতে যাচ্ছে এরকম, মানে আমি চাই যে তাড়াতাড়ি তারা সলভ করতে চায়। এমনকি ধরেন এই যে আপনার জুলাই সনদ দিয়ে কথাবার্তা হচ্ছে না, জুলাই সনদের ব্যাপারে তারা বলছে যে তারা এটা করবে। অথচ খেয়াল করেন
যারা জুলাই সনদে সেই সময় নেতৃত্ব দিয়েছে তারা বলেছেন আরে ভাই 15 বছর ধরে আন্দোলন করেছেন, এত কথা যে বলেন একটাতে খুঁটিয়ে তো ভাঙতে পারেন নাই, কত বড় কথা বলেছে। তারপরে বিএনপি বলছে না আমরা বিলে একটা করতে পারবো। তো ওই নেতৃত্ব কে দিয়েছে? ওরা বলবে আমরা দিয়েছি। আর বিএনপি বলবে না যে তাদের নেত্রী, তাদের নেতা, তারা সামনে ছিলেন, পেছন থেকে মানে এইরকম বিতর্ক হবে। আরও অনেকগুলো বিতর্ক আছে, তারপরেও মেলানোর চেষ্টা করবে। মেলানোর চেষ্টাটা কী রকম আমি বলি, যেমন ধরি যে মেয়েদের ইয়ের কথা বললেন, 100টা নারী আসন, যে 100টা নারী আসন তো অ্যাগ্রি করছে, কিন্তু কি পদ্ধতিতে হবে? বিএনপি বলছে একলা ধরেন আমি বা রিপন আমাদের কনস্টিটিউশন ইলেকশন করতে আমাদের জান বেরিয়ে যায়, আর একজন মহিলা এর 3 গুণ এলাকার মধ্যে ভোট করবেন ডাইরেক্ট। সোজা কথা না, কিন্তু বলতে ইজি, কিন্তু কাজটা করতে খুব সুবিধা না। অতএব একটা ওয়ে বার করা যাতে তাদের রিপ্রেজেন্টেশনটা জাস্ট সৎকার মতো না লাগে, তারা রিয়েলি দে ওয়ান্ট ইট, দে আর্ন ইট, এরকম একটা পদ্ধতি করা যায়। এইরকম করে আলোচনাটা হচ্ছে। আমি পার্লামেন্টে কি বলে ওই কমিশনের মধ্যে যে আলোচনা হচ্ছে এর মধ্যে কিন্তু এই নেগেটিভ অ্যাটিটিউড দেখছি না। একটা ঝগড়া তো হতে, মতান্তর তো হবে, এটা আপনি মানে ওভারকাম মানে এটা বাদ দিয়ে যেতে পারবেন না, কিন্তু তারপরে জায়গা মতো পৌঁছাতে পারেন কিনা। বড় সমস্যাটা হয়েছে এনসিসি নিয়ে, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। প্রায় সবাই মনে করে এর হাতে বেশি পাওয়ার দেওয়া উচিত, এবং এইখানে যেরকম করে কনস্ট্রাকশনটা হবে কমিটির, তাতে একটা ব্যালেন্স ওই জায়গাতেই থাকবে। এবং যাতে মানে বিএনপি যদি মনে করে যে এককভাবে তাকে জবাবদিহিতার ঊর্ধ্বে তুলে দেওয়া হলো না, জবাবদিহিতার সিস্টেমটা ভেতরেই যাতে থাকে। কিন্তু বিএনপি মনে করছে যে এইটা যদি হয় তাহলে প্রাইম মিনিস্টারের ফাংশন কি? উনি কোনো কনস্টিটিউশনাল বডির করে হেডকে অ্যাপয়েন্টই করতে পারবেন না। অনেক পাওয়ার কমে গেল না? যে কথা বেশি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে হবে, একটা ব্যালেন্স আনতে হবে, এই রকম চিন্তা করেই সম্ভবত কমিশন এই প্রস্তাবটা দিয়েছে। মান্না ভাই, এটা কমিশন না, ইট ওয়াজ বেগম খালেদা জিয়া। এই কমিশন যখন এইসব ভাবনা চিন্তা করার সময় পায় না, যখন অন্য কাজবাজ করছে, নাতিপোতা পালছে কমিশনের লোকেরা, সোজা কথা। অ্যাট দ্যাট টাইম আমার পার্টির প্রধান বেগম খালেদা জিয়া তিনি নিজে বলেছেন, তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজে বলেছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে। বেগম খালেদা তো নিজেই বলেছেন, উনি নিজে প্রধানমন্ত্রী বলেছেন। আমি কিন্তু এই কথাটা আবারও বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই ব্যবস্থাটা চাই, কিন্তু পার্লামেন্টকে অকার্যকর করে না। এখন যে অকার্যকর হচ্ছে সেটাই প্রশ্ন, এই সিস্টেমে পার্লামেন্ট অকার্যকর হয়ে যায়। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম, আলোচনার প্রায় শেষে চলে আসলাম। এনসিপির প্রতীক নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছে যে শাপলা দেওয়া উচিত না। আমি দুইজনের কাছে মতামতটা জানতে চাচ্ছিলাম। আমার কাছে যদি মতামত চান তাহলে আমি বলবো আমি আগে চেয়েছি শাপলা, আপনাকে দেওয়া হয়নি? আমাদেরকে জবাব দেওয়া হয়েছে যে এইটা জাতীয় প্রতীক, এটা দেওয়া যাবে না, জবাব দেওয়া হয়েছে আমাদেরকে। ওরা আমাদেরটা রিসিভ করেছে, আমাদের কাছে রিসিভ কপি আছে। এখন আমি দেখছি আরো নতুন রাজ্যগুলোর প্রতীক সংযোজন করা হবে, তার মধ্যে শাপলাও আছে। হোয়াট ইজ দিস ইলেকশন কমিশন? এটা তো কোনো পারফরমেন্স দেখাতে পারেনি। এখন যেটা করছে তার মানে কি এনসিসির এইটা কি ওই এনসিপির কি মানে তাদেরকে সন্তুষ্ট করার জন্য যুক্ত করা হচ্ছে? সেটা যদি হয় ডেফিনেটলি দ্যাট উইল বি ভায়োলেশন অফ ল। এটা হতে পারবে না, এটা হওয়া উচিত না। একটা হচ্ছে যে শাপলা আমাদের জাতীয় প্রতীক, এক। জাতীয় প্রতীকে তো ধানের শীষ আছে, জাতীয় প্রতীক শাপলা এক। আপনার দাঁড়িপাল্লা হাইকোর্টের প্রতীক, কতগুলো জিনিস খেয়াল রাখবে। পুলিশের মাথার মধ্যে নৌকা, পুলিশ নৌকা মাথায় রাইখা 54 বছর পুলিশগিরি করছে। আপনারা কখনো, আপনার মানে আমরা নাগরিকরা, আমরা কখনো চ্যালেঞ্জ করি নাই যে একটা বাহিনী, দেশের একটা সাংবিধানিক বাহিনী, তার মাথার মধ্যে নৌকা মার্কা লাগাই দিয়ে আমি নৌকা মার্কার ইলেকশন করি। তা আইদার নৌকা মার্কা ব্যান্ড করা উচিত ছিল না, তো পুলিশের মাথা থেকে নৌকা ফালাই দেওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি তো ওদিকে বাড়ি কিনে আমি জানি, আমার বাড়ি তো মানে ওদিকে, মানে আমার ঢাকাতেই বাড়ি। আপনার ঢাকায় বাড়ি, আমার বাড়ি মুন্সিগঞ্জে। তো যাইতে গেলে আপনার এই মাওয়ার দিকে যাইতে, মাওয়ার কাছে আমার বাড়ি। ওখানে যতগুলো আপনার ফ্লাইওভার করছে, মানে ফুটওভার ব্রিজ করছে, ভেরি ইন্টারেস্টিং। মানে পুরো দেশটা হাসিনা, শেখ মুজিবময়, হাসিনাময়, নৌকাময় করে ফেলছিল। ওই ফুটওভার ব্রিজগুলোর মধ্যে নৌকার ডিজাইন করে দিছে। এখন ওটা ভাঙতে গেলে রাষ্ট্রীয় সম্পদ ভাঙে বা ডিজাইনটা সব নৌকা ঝুলতেছে, আপনি দেখবেন ওখানে, আপনার রিপোর্টার পাঠান দেখবেন। আচ্ছা, দেখছেন আপনি? দেখবেন সব নৌকার ডিজাইন করে রাখছে রাষ্ট্রের পয়সা দিয়ে, ঘরে ঘরে বিদ্যুৎ। শেখ হাসিনা শাপলাটা দেওয়ার ব্যাপারে আপনারও বিরোধিতা রয়েছে? অফকোর্স। এটা নৌকা বা এগুলো হচ্ছে যে একটা এমব্লেম টাইপের, আর এইটা তো ডিক্লেয়ার্ড প্রতীক। হাউ ক্যান ইউ গিভ ইট? আচ্ছা, আমাদেরকে যখন ইসির উপর আপনারা কিভাবে আস্থা রাখতে পারছেন যে সামনে নির্বাচন সুষ্ঠু হবে? ইসির
ইসির ব্যাপারে আমাদের আস্থার কোনো সংকট নেই। হয়তো এটা ইসি, যে মান্নাবের ব্যাপারটা, মান্নাবের তো একটা ডকুমেন্টই আছে, মান্নাবে এটা তো মান্নাবে ভেরি মাচ উনি অ্যাগ্রিভড হইতে পারবেন। দিলে আমি মামলা করতে পারি তো। হ্যাঁ, তখন কি করবে? উনি তখন এই মামলাগুলোতে ইলেকশন পিছিয়ে দিল। আর না না কেন, না না, ডেফিনেটলি আমি এটা যদি করে আমি মান্না ভাই মামলা করলে ইলেকশন পেছনের অভিযোগ কি করবেন নাকি? না না, আমি মনে করি এটা বললাম কথা। না না, ওই গ্রিভেন্সেস, মানে লফুল গ্রিভেন্সেস, ন্যায্য মানে ক্ষুদ্রতা তো মান্নাবাই থাকতেই পারে। সবচেয়ে বড় কথা হলো যে এটা মান্নাবাই যে শাপলা চেয়েছিলেন সেটাও ভালো করেন নাই। মান্নাবাই যখন শাপলা চেয়েছিলেন, হ্যাঁ আমি তো ভালো করেছি ভাই, আমি তো জেনে বুঝেই করেছি। হ্যাঁ, যেটা দেওয়া হবে না তাই না, তা এটা আমাকে দেবে কি না দেবে তা জানি না, কিন্তু দেওয়ার ধান্দা আছে, বুঝেছি, জেনে বুঝেই করেছি। এবং সেজন্য মান্নাবাই এটা ব্লক করেছেন। সুতরাং মান্নাবাইকে যে না করে দিয়েছে এটা জাতীয় প্রতীক, এর মানে এটা রাষ্ট্রের পক্ষে, ইলেকশন কমিশনের পক্ষে। কমিশনের লোক বদলে যেতে পারে, কিন্তু ওই অবজারভেশনটা রুলড আউট হওয়ার কোনো স্কোপ নাই। একটু আগে আসাদুজ্জামান রিপন মানে আলোচনা শুরুর দিকে বলছিলেন যে তারা বিএনপিতে কোনো ধরনের আওয়ামী লীগের যারা এসে প্রবেশ করতে যাবে তাদেরকে দিবেন না। তো ভালো আওয়ামী লীগ এইসব বলে কিছু, ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ বলে কিছু নেই। তো মান্না ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের আমি ধরে নিলাম ভোট ব্যাংক কমপক্ষে 5% তো আছে, 10% তো আছে, এই মানুষগুলি কই যাবে? বেশিরভাগ মানুষ ভোট দিতে যাবে না। এক্স্যাক্টলি, মানে সামনে নির্বাচনে বলতেছেন কাস্টিং কম হবে। হ্যাঁ, কাস্টিং কম, ওরা যাবে না, কাকে দিবে বুঝতে পারবে না। আবার লোকালাইজড বেজ, আর যারা নেতাকর্মী রয়ে গেছেন এই মানে বেশিরভাগই তো দেশে অল্প কয়েকজন পালাইছে। না, যারা দেশে আছে তাদের কথাই তো আমি বলছি। তারা কাকে দেবে? হয়তো যাবেই না বেশিরভাগ। আর যারা যাবে তারা ওইখানে ইন্ডিভিজুয়াল বা লোকালাইজড সিদ্ধান্তের ভিত্তিতে যাবে। আর যারা নেতাকর্মী আছেন এতদিন ধরে রাজনীতি করেছে 15-17 বছর, তাদের ভবিষ্যৎ কি তারা হবে? সিদ্ধান্ত করতে পারবে না, বিকজ পার্টি বা আওয়ামী লীগ তো তারা বলবে না যে অমুককে ভোট দাও। আচ্ছা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোথায় দেখেন? আওয়ামী লীগের ভবিষ্যৎ হিটলারের পার্টির যে ভবিষ্যৎ, নাজি পার্টির যে ভবিষ্যৎ, ওটা যে জায়গায় পৌঁছে গেছে ওইটাকে ফাইনালি ওই জায়গায় নিয়ে যেতে হবে। দ্যাটস ইট। নিয়ে যেতে হবে বলছেন মানে ধরেন এমন তো নিষিদ্ধ হয়ে গেছে, ওটাকে আর কামব্যাক করার কোনো স্কোপ নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের ধারণায়, আওয়ামী লীগের যে মূলনীতি, এইগুলোর ভিত্তিতে রাজনীতি করার কোনো অধিকার তাদের নাই। এটা একটা ফ্যাসিস্ট পার্টি হিসেবে পরিগণিত, হিটলারের পার্টির মতো। সুতরাং হিটলারের পার্টি নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে জার্মানি এবং ইউরোপের যেহেতু ইনক্লুসিভনেসের কোনো সংকট হয় না, বাংলাদেশের একটা ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হারানোর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং আপনার ওই ইনক্লুসিভিটির কোনো সংকট হবে না। জনগণের অংশগ্রহণ হচ্ছে অংশগ্রহণ, রাজনৈতিক দলের অংশগ্রহণটা। আমি দেখি আওয়ামী লীগের একটা বড় ক্রাইসিস হলো ওদের কোনো ন্যারেটিভ নেই, কোনো ন্যারেটিভ তৈরি করতে পারবে না। মানে 5 আগস্টের সেই ঘটনার কোনো ন্যারেটিভ নাই। 5 আগস্টের ঘটনা ছিল 15 বছরে তাদের যে দুঃশাসন, তার পক্ষে বলতে পারবে না তারা, কিছু বলেনি আজ পর্যন্ত। তারা শুধু একটাই বলছে। তো ওইটা দিয়ে তো আর পলিটিক্স হয় না, একটা পার্টি হয় না। পার্টি হলে, পলিটিক্স হলে তার অবশ্যই বক্তব্য থাকতে হবে, যে বক্তব্য মানুষকে অ্যাট্রাক্ট করে, যেটা মানুষ বিশ্বাস করে। বিশ্বাসযোগ্য কোনো বক্তব্য বা ধারণা বা ন্যারেটিভ আওয়ামী লীগ তৈরি করতে পারছে বলে আমি দেখছি না। সাংগঠনিক ক্রাইসিস তো আছেই, ওই যে সব রিফাইন্ড আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগ রিফাইন করতে গিয়ে দেখা যাবে কিচ্ছুই বাকি নেই আর। কেন বলছি এই কথাটা? আওয়ামী লীগ রিফাইন্ড হলে তো অনেক আগেই হতে পারতো, যে জন্যে হয় নাই সেই কারণ এখনো এক্সিস্ট করে। তিনি বা তারা এটা রিফাইন করতে দিবেন না, দিচ্ছেন না, এটাও হবে না, আমি কোনো সম্ভাবনা দেখি না। এমন যদি কখনো হয়, হাইপোথেটিক্যাল সিচুয়েশন জিজ্ঞাসা করছে যে আপনি নিজে তো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, বলা হলে আপনি ডিফাইন করেন, আমাকে বলা হলো, জি আমার কি ঠেকা পড়ছে? মানে আপনি নাগরিক ঐক্য নিয়ে থাকবেন? কেন আমি ওটাতে যাব? আওয়ামী লীগ যদি এরকম বলে তাদের যে তারা এই ভুল করেছে, এখন থেকে সংশোধন করবে, তখন এই বলে যে নাগরিক ঐক্যের সাথে আসেন, আমরা একসাথে আন্দোলন করতে পারি। কখন? যখন তারা সমস্ত অপরাধ স্বীকার করবে, যাদের মধ্যে কোনো অনুতাপ নাই। এতগুলো মানুষ মেরেছে, মানে গায়ে কাঁটা দিয়ে উঠেছে, কীরকম করে মেরেছে, তখন ছবিগুলো দেখছি না। তারপরে শেখ হাসিনা এবং তার লোকজন যেভাবে বিহেভ করছে, তাদের সাথে তুমি কেমনি যাবেন? একটা প্রধানমন্ত্রী বক্তৃতা করে, আমি উন্নতি করি নাই, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। ক্যান ইউ ইম্যাজিন? আমার কাছে বলে যে ওর মাথায় নষ্ট হয়ে গেছে। 400 কোটি টাকা যে হয়েছে তারপরে তো চুরি করেছে, কে না বোঝে, সেটার সাফাই গাইছেন। তো উনি কী রাজনীতি করবেন? গর্বের সাথে কী রাজনীতি করবে? করতে পারবেন। আমি মনে করি যে এই মেজাজ দিয়ে, এই বক্তব্য দিয়ে মানুষের সামনে তার
আসাই সম্ভব হবে এবং না। রিপন ভাইয়েরও একমত। আমি আপনাকে একটা কথা বলি, 1975 সালে খুব সংক্ষেপে আমরা শেষ করে 1975 সালে আওয়ামী লীগ যখন কামব্যাক করলো, একটা হচ্ছে তারা বাকশাল নামে আর আসেনি, খেয়াল করতে হবে। শেখ মুজিবুর রহমান মৃত্যুর আগে তিনি বাকশালের দর্শন নিয়ে মারা গেছেন, উনি বাকশাল করেছেন। আচ্ছা, আওয়ামী লীগ কিন্তু বুঝতে পেরে, মানে যে রিফাইনের কথা উনি বললেন, আওয়ামী লীগের কিছু লোকজন বুঝতে পারলেন যে ওই বাকশাল নামে আসা যাবে না, বাকশাল মানুষ গ্রহণ করবেন, তারা আওয়ামী লীগ নামে আসলো। একটা সিম্প্যাথিও ছিল তার পরিবারের কারণে। না না, আওয়ামী লীগ নামে আসলো, সিম্প্যাথি না, আওয়ামী লীগ নামে আসলো। এবং তখন তাদের একটা ওই যে ন্যারেটিভের কথা উনি বললেন, তখন ন্যারেটিভটা বললো যে শেখ মুজিবুর রহমানকে সিআইএ মেরেছে, উনি সমাজতান্ত্রিক লাইনে যাচ্ছিল, সিআইএ মেরেছে, দ্যাট ওয়াজ এ ন্যারেটিভ। তারপরে 21 বছর পরে ক্ষমতা, আমাকে মাফ করে দেন, আরেকবার সুযোগ দেন, আপনি এবার বলবেন কি? ওই যে বললেন যে ভুল স্বীকার তারা করেনি। তারা এখন পর্যন্ত যে দুর্বিনীত আচরণ করছে এবং তাদের চেলা চামুন্ডা পর্যন্ত এভাবে লন্ডনে আমরা অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ করতে যাচ্ছিলাম। কি পরিমাণ মাল তারা পাচার করে। মাহমুদুর রহমান মানে আপনাকে ধন্যবাদ, আসাদুজ্জামান রিপন আপনাকে ধন্যবাদ, এবং দর্শক এর সাথে শেষ করছি আজকের মুক্তবাদ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।